বাঙালি একটা প্রবাদ খুব ভালো করেই জানে, আমও গেল ছালাও গেল। 2026 সালের নির্বাচন আর তৃণমূলের এই নজিরবিহীন পতনের পর এই কথাটা যদি এই মুহূর্তে কারো উপর সবচেয়ে বেশি খাটে, তিনি আর কেউ নন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে নিজের তৈরি দল ভেঙে চুরমার, 60 জন বিধায়ক আর 20 জন সাংসদ উধাও। অন্যদিকে নিজের চেনা দুর্গ ভবানীপুরে, এমনকি নিজের বুথেও নিজের পরাজয়। যে অহংকার আর দাপট নিয়ে তিনি 15 বছর রাজত্ব করলেন, আজ সব হারিয়ে তার অবস্থাটা ঠিক সেই বিখ্যাত সংস্কৃত শ্লোকের মতো, পুনর্মূষিক ভব। অর্থাৎ যে ইঁদুর ক্ষমতার লোভে বাঘ হয়েছিল, আজ কর্মফলের চক্করে সেই আবার ইঁদুরেই ফিরে যাচ্ছে। আজকের এপিসোডে আমরা জানবো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে রাজনৈতিক দলগুলিকে এবং রাজনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করেছেন। তার সঙ্গে ঠিক একই জিনিস ঘটছে, ওই যে বলে না, কর্মফল আজ হাতে নাতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি তার রাজনৈতিক ভবিষ্যৎ হতে পারে, সেই নিয়ে আজকের আলোচনা। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের আগের মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল নেতৃত্ব বা তারও আগে কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন সম্পর্কে হয়তো খুব একটা ওয়াকিবহাল নন। আমি একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের 29 বছর আপনাদের সামনে চট করে তুলে ধরি, আর এখানেই বলবো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক দলকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন। 8 দশকে রাজীব গান্ধীর হাত ধরে ভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, যিনি তাকে সর্বভারতীয় রাজনীতির সঙ্গে পরিচয় করিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় রাজনীতির হাতে খড়িও হয়েছিল তার হাত ধরেই। এরপর কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান ছিল চোখে পড়ার মতো। 1992 সালের নভেম্বর মাস, মমতা তখন লোকসভার সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী। তখন এই রাজ্যের যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রীও ছিলেন। কলকাতায় ব্রিগেডে বিশাল সমাবেশ করে সিপিএম কে নির্মূল করার অঙ্গীকার নেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছেড়ে রাজ্যে আন্দোলনের ঘোষণাও করেন মমতা। তবে সে বছরই প্রদেশ কংগ্রেস সভাপতি পদের লড়াইয়ে সোমেন মিত্রের কাছে 27 ভোটে হেরে গিয়েছিলেন মমতা। অর্থাৎ ক্ষমতার লোভে নিজের দলের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতায় নেমে যান তরুণী মমতা। এরপর 1997 সালের আগস্ট মাস, তৎকালীন নেত্রী সোনিয়া গান্ধীর উপস্থিতিতে নেতাজি ইন্ডোরে কংগ্রেসের গুরুত্বপূর্ণ সম্মেলন চলছিল। কিন্তু কংগ্রেসের সঙ্গে ততদিনে দূরত্ব বেড়েছে মমতার। নেতাজি ইন্ডোরে কংগ্রেসের সম্মেলনের সময় গান্ধী মূর্তির পাদদেশে আলাদা করে সভা করেন মমতা। এর কয়েক মাস পরেই ডিসেম্বরে মমতাকে দল থেকে, মানে কংগ্রেস থেকে বহিষ্কার করে দেওয়া হয়। সোমেন মিত্র, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতিতে নিজের বোনের মতো জায়গা দিয়েছিলেন, তাকে রাতারাতি সিপিএম এর দালাল বলে অপপ্রচার শুরু করেন মমতা। 1997 সালের ডিসেম্বরে কংগ্রেসের হাজার হাজার কর্মীর আবেগকে বুড়ো আঙুল দেখিয়ে সোমেন মিত্রের চোখে জল এনে দল ভাঙেন তিনি। নিজের স্বার্থে 1998 সালের 1 জানুয়ারি তৈরি করেন তৃণমূল কংগ্রেস। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আদর্শের লড়াই ছিল না, এটা ছিল স্রেফ ক্ষমতার জন্য নিজের রাজনৈতিক গুরুর পিঠে শিষ্যার প্রথম ছুরিকাঘাত। অর্থাৎ রাজনৈতিক জীবনের প্রায় প্রারম্ভ থেকেই বিশ্বাসঘাতকতা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব। প্রথমে তৃণমূলের নাম তিনি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস, পরে নাম বদলে তিনি নাম রাখেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। যদিও তৃণমূল দলটা কোনোদিনই আক্ষরিক অর্থে সর্বভারতীয় হয়ে উঠতে পারেনি। তো যাই হোক, দল খুলেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ধর্মনিরপেক্ষতাই হবে তৃণমূল দলের প্রাথমিক দর্শন। যদিও শেষ পর্যন্ত সেটাও ধরে রাখতে পারেনি তৃণমূল। অতিরিক্ত মুসলিম তোষণ নীতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি আবেগ, ভালোবাসা এবং অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার কারণেই ডুবেছে এই দলটা। তো যাই হোক, তৎকালীন কংগ্রেসের অনেক নেতাই কিন্তু যোগ দিয়েছিলেন মমতা তৃণমূলে। কংগ্রেসকে দুর্বল করে মমতার সুবিধাবাদী রাজনীতি থেমে থাকেনি। যে আরএসএস এবং বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বড় বড় কথা বলেন, দিন রাত চেঁচান মমতা বন্দ্যোপাধ্যায়, 1999 সালে নিজের আখের গোছাতে তিনি কোনো নীতি বা লজ্জা ছাড়াই সেই বিজেপির অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেন এবং এনডিএ সরকারের রেলমন্ত্রী হন। কিন্তু তার এই ধোঁকাবাজ চরিত্রটি সবচেয়ে বেশি নগ্ন হয়ে যায় 2001 সালে। বাংলার বিধানসভা নির্বাচনের আগে তিনি হিসেব কষে দেখেন যে একা বিজেপির সঙ্গে থাকলে বাংলায় মুসলিম ভোট ব্যাংক পাওয়া যাবে না। ব্যাস,
রাতারাতি বাজপেয়ী সরকারকে না জানিয়ে দিল্লির রেল মন্ত্রিত্বের লাথি মেরে বিজেপিকে ধোঁকা দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর চলে যান কার কাছে? যে কংগ্রেসকে কিছুদিন আগে তিনি ভেঙেছিলেন, ক্ষমতা পাওয়ার লোভে আবার তাদেরই পায়ে গিয়ে পড়েন। কিন্তু 2001-এর নির্বাচনে বাংলার মানুষ এই চরম সুবিধাবাদকে প্রত্যাখ্যান করায় তৃণমূল মুখ থুবড়ে পড়ে। কংগ্রেসের সাথে থেকে লাভ নেই দেখে মমতা আবারও ডিগবাজি খান। 2004 সালে লোকসভা নির্বাচনের আগে ফের কংগ্রেসের বিশ্বাস ভেঙে আরো একবার তিনি কোনো লাজ লজ্জা না রেখে দৌড়ে যান বিজেপির কোলে এবং বাজপেয়ী সরকারের কয়লা এবং খনি মন্ত্রকের দায়িত্ব পান। 2006 সালের বিধানসভা নির্বাচনেও তিনি বিজেপির সঙ্গেই জোট করে লড়েছিলেন এবং তৃণমূল সেই সময় 30টি আসন জিতেছিল। তবে এরপর তিনি শুরু করেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন, যা তার রাজনৈতিক কেরিয়ারে একটা মোড় এনে দিয়েছিল, একটা লড়াইয়ে এনে দিয়েছিল তাকে। ভাগ্য ফিরেছিল তৃণমূলেরও। 2009 সালে তৃণমূল কংগ্রেস এবং এসইউসির সঙ্গে জোট বেঁধে লোকসভা নির্বাচনে লড়েছিল। তারা সেই সময় 19টি লোকসভা আসনে জয়লাভ করে। এরপর আসে 2011 সালের বিধানসভা নির্বাচন। ফের কংগ্রেস এসইউসির সঙ্গে জোট বাঁধেন মমতা। সেবার 34 বছরের বাম শাসনের পতন ঘটিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়ে তৃণমূল। মুখ্যমন্ত্রী হন মমতা, অর্থাৎ নিজের সুবিধায় একবার বিজেপি, একবার কংগ্রেস, একবার কংগ্রেস, একবার বিজেপি, এই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো এই দলকে বুড়ো আঙুল দেখিয়েছেন, তো কখনো ওই দলকে লাথি মেরেছেন। 2011 সালের পর থেকে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত কোনো ভোটই চিন্তায় ফেলেনি মমতাকে। 2016 এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে কারো সঙ্গেই জোট না বেঁধে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছিল তৃণমূল। এর মাঝে পঞ্চায়েত, পুরসভা, লোকসভা নির্বাচনেও লাগাতার ভালো ফল করে তৃণমূল। এর মধ্যেই 2019 সালে লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্যে ধীরে ধীরে আন্দোলনের ঝাঁজ বাড়াতে থাকে তৎকালীন বিরোধী বিজেপি শিবির। 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতাকে নন্দীগ্রাম থেকে হারিয়ে দেন তৎকালীন বিরোধী নেতা শুভেন্দু। এরপর থেকে 5 বছর ধরে বিভিন্ন বিষয়ে তৃণমূলের বিরুদ্ধে মাঠে ঘাটে নেমে লড়াই করতে দেখা গিয়েছিল বিজেপিকে। 2026 সালের 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা যায় বিজেপির কাছে ভরাডুবি হয়েছে তৃণমূলের। রাজ্যে মাত্র 80টি আসন পেয়েছে তৃণমূল। ভবানীপুরে আবার শুভেন্দুর কাছে হারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বিধানসভাটা হারেন তাই নয়, নিজের বুথেও হেরে যান তিনি। তারপর থেকে 1 মাস তৃণমূলে কেবল ভাঙনই দেখা গিয়েছে। তবে সব থেকে বড় চমক দেখা গিয়েছে সপ্তাহখানেক আগে। 58 জন তৃণমূল বিধায়ক দলের সিদ্ধান্ত না মেনে ঋতব্রতকে বিরোধী দলনেতা করতে চেয়ে চিঠি দেন স্পিকারের কাছে। বিধায়কদের চিঠিতে সভানেত্রী হিসেবে মমতার নামোল্লেখ থাকলেও দল দুটুকরো হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এর পরপরই দলের সমস্ত কমিটি ভেঙে দেন মমতা। আর তার পরপরই পিসি এবং ভাইপোকে দেখা যায় কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে দেখা করতে। দীর্ঘক্ষণ প্রায় 2 দিন ধরে নানা বিষয়ে আলাপ আলোচনা হয়। যদিও রুদ্ধদ্বার বৈঠক ছিল, কি আলোচনা হয়েছে এখনো পর্যন্ত সামনে আসেনি সেটা। তবে জানা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, সংবাদ মাধ্যমে আমরা দেখছি, সব হারিয়ে ফের একবার কংগ্রেসে ফিরতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাজেই এই যে পুরো সময়কাল, পুরো সার্কেলটা, এটা প্রমাণ করে মমতার রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র ছিল না কোনো আদর্শ। ক্ষমতার গন্ধ যখন যেখানে তিনি পেয়েছেন তখন সেখানে গিয়েই বসেছেন। তৃণমূল এবং সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুরবস্থার পর অনেকেই বলছেন পুনর্মূষিকো ভব, বা শূন্য থেকে শুরু করে আবার শূন্যেই হারিয়ে যাওয়া। অনেকেই আবার ট্রোল করে গীতার শ্লোক আওড়াচ্ছেন, অনেকেই আবার দার্শনিক ভাবভঙ্গিতে ট্রোল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বলছেন কি নিয়ে এসেছো আর কি নিয়েই বা যাবে, সবই এখানে রেখে যেতে হবে। প্রকৃতির একটা নিয়ম আছে জানেন তো, আপনি অন্যদের যেটা দেবেন একদিন সুদে আসলে সেটা আপনার কাছেই ফিরে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার 29 বছরের রাজনৈতিক জীবনে যেভাবে কংগ্রেসের ঘর ভেঙেছিলেন, যেভাবে সোমেন মিত্রের মতো নেতাদের পিছন থেকে ছুরি মেরে দলবদল করিয়েছিলেন, 2026 সালের এই বিধানসভা নির্বাচনে ঠিক একই কর্মফল তার নিজের উপর আছড়ে পড়েছে। 1997 সালে তিনি যেভাবে কংগ্রেসের বিশ্বাস ভেঙে অধিকাংশ বিধায়ক এবং সাংসদকে সঙ্গে নিয়ে নিজের স্বার্থে তৃণমূল গড়েছিলেন, আজ 2026-এ এসে ঠিক একইভাবে তৃণমূলের সাংগঠনিক কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। যে দল বদলের নোংরা খেলা তিনি অন্যদের সঙ্গে খেলেছেন, আজ তার নিজের দলের ভেতরেই 60 জন বিধায়ক এবং 20 জন সাংসদ তাকে মাঝ দরিয়ায় ফেলে একযোগে দলত্যাগ করেছেন।
সবচেয়ে বড় পরিহাস দেখুন, অন্যের সাজানো সংসার ভাঙা যার রাজনৈতিক ক্যারিশমা ছিল, আজ 2024-এর এই জুন মাসে তার নিজের তৈরি সোনার লঙ্কা একেবারে ছারখার হয়ে গেছে। নিজের দুর্গ, নিজের চেনা দুর্গ ভবানীপুরেও আজ তিনি পরাজিত এবং নিঃস্ব। আজ ক্ষমতা আর অহংকার দুটোই হারিয়ে তার অবস্থা পুরোপুরি আমও গেল, ছালাও গেল। আর এই রাজনৈতিক অস্তিত্ব সংকটের দিনে নিজের পিঠ বাঁচাতে তিনি নাকি আবার সেই কংগ্রেসের পায়ে গিয়ে পড়ার অফার দিচ্ছেন, যাকে একদিন তিনি বেইমানি করে ধ্বংস করতে চেয়েছিলেন। একেই বলে ইতিহাসের নিখুঁত চাকা। 29 বছর আগে বেইমানি করে যে শূন্য থেকে শুরু করেছিলেন, আজ 2026-এ এসে সবাইকে ঠকানোর সেই পাপের বৃত্ত সম্পূর্ণ হলো। বাঘ থেকে আজ তিনি আবার সেই আগের জায়গাতেই ফিরে যাচ্ছেন, ওই যে ইঁদুর হয়ে যাচ্ছেন, মানে পুনর্মূষিক ভব। আপনাদের কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী গন্তব্য কি হতে পারে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।